এই ১০, ১৫, ২০ মিনিটের একটা ভিডিওর মধ্যে আপনি একদম সিম্পলি স্টপ লস কিভাবে সেট করবেন, টার্গেট কিভাবে বসাবেন এবং কিভাবে রিস্কটা ম্যানেজ করবেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও। মনে রাখবেন ট্রেডিং কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিওর গেম। যেই কোনো জিনিসের আপনি যদি যেই দামে কিনছেন ওটা থেকে বেশি দামে সেল দেন, তখন সেটা কি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হিসেবে কাউন্ট হবে। আমরা এটি উদাহরণ দিয়ে শিখি। তো বেশিরভাগ সময় ট্রেড কি লস হয়। তাহলে যদি আমাদের লসের প্রবাবিলিটি বেশি থাকে, তাহলে আমরা কি করব? আমরা আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওর গেমটা খেলবো। আপনি যদি ৳১০০ দিয়ে কিনেন এবং ৳৩০০ দিয়ে সেল দেন, আপনার কি ৳৩০০ প্রফিট হবে? নো। আশা করি একদম সিম্পলি আপনি বুঝে গেছেন যে পেন্ডিং অর্ডার কিভাবে দিতে হয়। তো দিনে ৫ টা ট্রেড মানে ৫ টা ট্রেড। এর বেশি একটা না। ওভার ট্রেডিং এ ভুলেও যাবে না। যদি আপনি ওভার ট্রেডিং এ যান, নিঃসন্দেহে আপনি নষ্ট হয়ে যাবেন। এটাতে আমি এগ্রি করি যে আপনার কাছে এখন টাকা নেই, নো প্রবলেম। টাকা নাই থাকতে পারে। কিন্তু ৫ বছর পরে যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে সেটা আপনার প্রবলেম। This is your fault, not anyone else. তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোয়াট ইজ স্টপ লস? হোয়াট ইজ টার্গেট? আমরা অনেকেই জানি না যে স্টপ লস কিভাবে সেট করতে হয়। যারা ট্রেডিং এ নতুন করে আসে অথবা ইনভেস্টিং দিকে নতুন করে আগ্রহী হয় অথবা এটার ক্যারিয়ার হিসেবে নিতে চায়। স্টার্টিং এ আমরা শুধু এই বিষয়টা বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়। ১-১.৫ মাস সময় লেগে যায় শুধুমাত্র স্টপ লস আর টার্গেট। এই লং পজিশন অ্যান্ড শর্ট পজিশন এই সিম্পল বিষয়টা বুঝতে। আমি যখন স্টার্টিং করছিলাম, আমার যখন স্টার্ট হয়েছিল আমার নিজেরও ৬ মাস সময় লেগে গেছে। জাস্ট এতটুকু জিনিস এত সিম্পলি আজকে বুঝাই দিব। এই ১০, ১৫, ২০ মিনিটের একটা ভিডিওর মধ্যে আপনি একদম সিম্পলি স্টপ লস কিভাবে সেট করবেন, টার্গেট কিভাবে বসাবেন এবং কিভাবে রিস্কটা ম্যানেজ করবেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও। মনে রাখবেন ট্রেডিং কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিওর গেম। গেম অফ রিস্ক টু রিওয়ার্ড রেশিও। কারণ আপনার রিস্ক যদি মিনিমাইজ করা থাকে তাহলে আপনি প্রফিটেবল হবেন। আদারওয়াইজ আপনি কখনোই প্রফিটেবিলিটির দিকে আস্তে, আস্তে যাবেন না। তো এইজন্য আপনার রিস্কটা একদমই মিনিমাইজ করে রাখতে হবে নিজের সাথে। তো আজকে আমরা এই সিম্পল বিষয়টা পুরোটাই একদম ইন ডেপথ এ যাওয়ার ট্রাই করব এবং ভালোভাবে বুঝবো যে এটা কিভাবে কাজ করে। এটা ছাড়াও আপনি স্প্রেড চার্জ, ব্রোকার চার্জ যেটার বলা হয়, সেটা কিভাবে কাজ করে, কেন কাজ করে? ধরেন স্বাভাবিকত কোনো একটা কারণে তো আমরা ব্রোকার চার্জ দিই। ব্রোকার চার্জ কেন দিই? তো আজকে আমরা একদম ভালোভাবে জানবো। ১ম এ আমরা ট্রেডিং ভিউতে দেখব যে কিভাবে কাজ করে। দেন আমরা এক্সপ্রেস এ গিয়ে একদম প্র্যাকটিক্যালি দেখব। ট্রেডও এক্সিকিউট করে দেখাবো। যদি আপনি ট্রেড এক্সিকিউট করেন তখন আপনার কি রকম সিচুয়েশন হয়। তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন। ইনশাআল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আমরা ফার্স্ট এ একটু ভিডিওতে আসি। দেখেন এটা হচ্ছে আমাদের ট্রেডিং ভিউর ইন্টারফেস। আমরা উপর থেকে ৫ নাম্বার সেকশনে চলে যাব। এই জায়গা থেকে লং পজিশন একটা আছে, শর্ট পজিশন একটা আছে। তো ফার্স্ট এ আমরা লং পজিশনটা দেখি। লং পজিশন কিভাবে কাজ করে। তো লং পজিশনে ক্লিক করে জাস্ট যেই কোনো র‍্যান্ডম একটা জায়গায়, যেই জায়গায় আপনি ট্রেডটা ইনিশিয়েট করতে চাচ্ছেন, ধরেন এই জায়গায় আপনি কি ট্রেড এক্সিকিউট করবেন। ট্রেড এক্সিকিউশন আমরা আরেকটু পরে দেখাবো যখন এক্সপ্রেস এ নিব। ধরেন আপনি এই জায়গায় ট্রেডটা এক্সিকিউট করবেন, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে এটা কি হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো মাঝখানে যে এই যে ছোট্ট দাগটা যে জায়গায় আপনি ক্লিক করছেন, এটা কি এন্ট্রি পয়েন্ট। মনে রাখবেন এটা কি আমরা একটু নোট করে ফেললে আমাদের মনে হয় আমার মতে ভালো হবে। যদি আপনি নোট করে ফেলেন তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। দেন নিচে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি রেড জোন, উপরে কি গ্রিন জোন। সবসময় মনে রাখবেন রেড মানে কি লস, গ্রিন মানে প্রফিট। শুধু এটা হচ্ছে একদম মেজর থিং। রেড মানে লস, গ্রিন মানে প্রফিট। এবার দেখেন নিচে কিছু লেখা আছে। যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, অ্যামাউন্টের সাথে স্টপ কিছু দেওয়া আছে। তারপরে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে। ওকে? এরপরে উপরে এখানে দেখেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেওয়া আছে। আর উপরে কি আমাদের টার্গেট দেওয়া আছে। তো এইবার আমরা একটু বুঝি যে এটা কিভাবে কাজ করে। লং আর শর্ট ২ টাই কিন্তু প্রায় সিমিলার। আমি বুঝাই দিব, নো প্রবলেম। সো হেজিটেশন এর কিছু নাই। আপনি জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, সম্পূর্ণ দেখেন, একদম স্টেপ বাই স্টেপ আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো দেখেন এই জায়গায় কত আছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1। আপনি যখন নিচের রেটটা উপরের দিকে আনবেন তখন কি এই অ্যামাউন্টটা দেখেন 1:2, 2.38 হয়ে গেছে। ওকে? যত এটা উপরে নিবেন তত কিন্তু এই রিওয়ার্ড যেটা আছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা আছে, এটা কি বাড়বে। মনে রাখবেন যে যেই কোনো জিনিসের আপনি যদি যেই দামে কিনছেন ওটা থেকে বেশি দামে সেল দেন, তখন সেটা কি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হিসেবে কাউন্ট হবে। আমরা এটি উদাহরণ দিয়ে শিখি। ধরেন আপনি ৳১০০ দিয়ে একটা জুতা কিনছেন। তো ওই জুতাটা আপনি ৳৩০০ দিয়ে সেল দিছেন। তাহলে আপনার প্রফিট কত থাকতেছে?
আপনি যদি 100 টাকা দিয়ে কিনেন এবং 300 টাকা দিয়ে সেল দেন, আপনার কি 300 টাকা প্রফিট হবে? নো, আপনার 200 টাকা প্রফিট হইতেছে। কারণ আপনার 100 টাকা তো আপনার স্টার্টিং কস্ট, আপনার ওই জিনিসটার, ওই পণ্যটার কস্ট কত? 100 টাকা। তো ওই পণ্যটা যদি না চলে, ওই জুতাটা যদি মার্কেটে না বিক্রি হয়, তাহলে কি আপনার 100 টাকা লস হইতেছে। বাট আপনার জুতাটা যদি বিক্রি হয়, তাহলে আপনি কি 200 টাকা প্রফিট পাচ্ছেন। 100 টাকার এগেইনস্ট আপনি কত? 200 টাকা চাচ্ছেন। এটা হচ্ছে কি 1:2। আশা করি বুঝতেছেন। একটু ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন, একটু বুঝায় আনেন, গোছায় আনেন বিষয়টা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোনো উদাহরণ দিয়ে যদি আপনি রিলেট করতে পারেন, যেই কোনো উদাহরণ হইতে পারে আপনার কাছে, এনিথিং, যে কোনো একটা ঘড়ির উদাহরণ দিতে পারেন, একটা টি-শার্টের উদাহরণ দিতে পারেন। যে কোনো একটা উদাহরণ দিয়ে যদি আপনি বুঝেন, তাহলে বিষয়টা বেশি সময় পর্যন্ত আপনার মনে থাকবে। তো আমরা আবার একটু দেখি, যদি আপনি এখানে আসেন, তারপরে দেখেন এই জায়গায় যখন আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখতেছেন এখন 3.82। যেই কোনো ট্রেড আপনি যখন এক্সিকিউট করবেন, তখন এইটা কি আমাদের একদম মাঝখানেরটা হবে এন্ট্রি লেভেল, আর নিচে যেটা হবে সেটা হচ্ছে আমাদের রেড জোন। রেড জোনে দেখেন আপনি যখন একটা মার্কেট অ্যানালাইসিস করবেন, আমরা আবার লং পজিশন নিব। ধরেন এই জায়গা থেকে আমরা মার্কেটটা অ্যানালাইসিস করছি। তো অ্যানালাইসিস করার পরে এই জায়গায় আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। এন্ট্রি পয়েন্টের পরে নিচে যতটুকু হবে, ধরেন এই সুইংটার নিচে যদি আপনি ট্রেডটা বসাইতে চান, মানে আপনি স্টপ লসটা দিতে চান, তাহলে কি করবেন? এই সুইংটার নিচে কি দিবেন? এই সুইংটার নিচে দিয়ে পরে কি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখেন, এটা যদি আমরা এখন ছোট করে ফেলি, 0.94 হইতেছে। 0.94 যেটা হইতেছে, এটা হচ্ছে কি আমাদের রিস্ক টু রিওয়ার্ড। আমরা যদি ওই সেম একটু আগে যে বলছি 100 টাকার একটা জুতা কিনলে, আপনি যদি এই জায়গায় সেম যদি 100 টাকার কোনো পণ্য কিনেন, আপনি 0.94, মানে আপনি 94 টাকায় এটা সেল দিতেছেন, মানে আপনার কি 6 টাকা লস হইতেছে। তাহলে আমরা কি লস করব? নো, কোনো সময় রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম রাখা যাবে না। তো এটার মানে কি আপনি হাই প্রবাবিলিটি আপনি একদম উঠাই দিবেন? না, এটাও করা যাবে না। আমরা মিনিমাইজেশন শিখব, একটু পরে শিখব। বাট কিভাবে এটা আমরা গোছায় আনবো নিজের মধ্যে, এটা বুঝতে হবে আমাদেরকে। সিম্পল বিষয়, খুবই ইজিলি বুঝাবো, ইনশাআল্লাহ আপনি বুঝে যাবেন। আই নো ইউ আর স্মার্ট। তো এই জায়গায় দেখেন, যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে যখন রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম দেখতেছেন আপনি, তখন আপনি যেই কোনো রিস্ক যতটুকু নেবেন, সবসময় চাইবেন ওইটার এগেইনস্টে প্রফিট নেওয়ার। ওটার থেকে কম কখনো তো নিবেন না, অথবা ওটার ইকুয়ালও নিবেন না। যদি আপনি 1:1 নেন, দেখেন আপনি যদি সামহাউ 1:1 নেন, মানে আপনি 1 টাকা লস করতেছেন, 1 টাকায় প্রফিট করতেছেন। তাহলে যদি আপনি এরকম করেন, তা আপনার লস হইতেছে কত? আর আপনার প্রফিট হইতেছে কত? আপনি লস যদি 1 টাকা নেন, তাহলে আপনার প্রফিট হবে কত? 1 টাকা। এটা কিন্তু নট আ ভ্যালিড ডিসিশন। কারণ আপনি যদি আমরা একটু উদাহরণ এই জায়গায় একটু দেখি, দেখেন যদি আপনি 1 টাকা নেন লস, 1 টাকা লসের এগেইনস্ট আপনি কত প্রফিট নিতে চাচ্ছেন? 1 টাকা প্রফিট নিতে চাচ্ছেন। তাহলে আপনি যদি 10 টা ট্রেড এক্সিকিউট করেন, তাহলে এই জায়গায় কিন্তু আপনার ওই পরিমাণ প্রফিটটা আপনি পাবেন না। 10 টা ট্রেড এক্সিকিউট করলে আপনি কত? 5 টা যদি প্রফিট করেন এবং 5 টা লস করেন, তাহলে আপনার কি কস্ট টু কস্ট, আপনি কি প্রফিট? নো। আপনার যদি 6 টা লস হয়, তাহলে কি আপনি লসে আছেন না? ইয়েস, আপনি লসে আছেন। যদি আপনার 6 টা লসে থাকে, 6 টা আপনার যদি প্রফিট হয়, আর যদি 4 টা লস হয়, তাহলে আপনার মাত্র 1 টাকা লাভ হইতেছে। আপনি বুঝতে পারতেছেন। বাট আপনি যদি 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাখেন, মানে এই যে গ্রিন দাগটা আছে, এই গ্রিন দাগটা যদি আপনি বড় রাখেন, অবভিয়াসলি এটা আপনার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। কিছু, কিছু জায়গায় স্টপ লস একটু বড় হয়, কিছু, কিছু জায়গায় স্টপ লস একটু ছোট হয়। বাট আমরা যেহেতু আজকে স্টপ লস বিষয়টা বুঝতেছি, তো এইটা আমাদেরকে জানতেই হবে যে স্টপ লস আসলে কাজ করে কিভাবে। তো আমরা আবার একটু দেখি, আমি বুঝে একটু হেবিজিবি হয়ে গেছে। আমরা আবার একটু বুঝি যে, ধরেন আপনি 100 টাকা দিয়ে একটা পণ্য কিনছেন, ওকে? আমরা কি 100 টাকা দিয়ে যেকোনো একটা পণ্য কিনছি। সামহাউ ধরেন জুতা কিনছেন আপনি 100 টাকা দিয়ে। তো 100 টাকা দিয়ে যদি আপনি জুতা কিনেন, ওটা আপনি সেল দিবেন কত টাকায়? 200 টাকায়। 200 টাকায় যদি আপনি সেল দেন, তাহলে যদি আপনি 5 টা জুতা সেল দেন, তাহলে আপনার কস্ট টু কস্টে আসতেছে না, আপনার টাইমটা তো তাহলে বরবাদ হয়ে যাইতেছে। কারণ আপনি কি কস্ট টু কস্টে থাকতেছেন, আপনার কোনো লাভ হইতেছে না, কোনো লস হইতেছে না। কিন্তু আমরা যদি সেইম ভাবে ট্রেডের ক্ষেত্রে দেখি, ট্রেড তো আমরা জানি স্বাভাবিকতা, অনেক ট্রেডে আমাদের কি লস হয়। বেশিরভাগ সময় ট্রেড কি লস হয়। তাহলে যদি আমাদের লসের প্রবাবিলিটি বেশি থাকে, তাহলে আমরা কি করব? আমরা আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওর গেমটা খেলব। দেখেন আপনার যদি রিস্ক থাকে $1, আপনার রিস্ক থাকে $1, আপনার রেশিও রিস্ক টু রিওয়ার্ড, মানে আপনি রিওয়ার্ড চাচ্ছেন 1 টাকার এগেইনস্টে কত চাচ্ছেন? 5 টাকা চাচ্ছেন, অথবা 4 টাকা চাচ্ছেন, অথবা আপনি 3 টাকা চাচ্ছেন। 3 টাকায় কি একদম নিম্নে, ধরেন আপনি 3 টাকা চাইলেন। তাহলে আপনি যদি 10 টা ট্রেড এক্সিকিউট করেন, ওকে? আপনি কয়টা ট্রেড এক্সিকিউট করছেন? 10 টা ট্রেড এক্সিকিউট করছেন।
10টা ট্রেড যদি এক্সিকিউট করেন এটার মধ্যে 6টা কি আপনার লস হইছে। কয়টা লস হইছে? 6টা লস হইছে অথবা 7টা লস হইছে। কয়টা? ধরেন আমরা 7টা লস ধরলাম। আমাদের 7টা লস হইছে মানে আমাদের কত টাকা গেছে? ৳7 আমাদের কি লস হইছে। ৳7 কি আমাদের লস হইছে। এটা কি আমাদের লস। LOSS ওকে, এটা কি আমাদের লস। ৳7 আমাদের লস। এইবার আমাদের প্রফিট হইছে কয়টা? অনলি 3টা প্রফিট হইছে। তাহলে 3টাতে আমরা ৳3 করে কত পাইছি? ৳9 পাইছি। স্টিল আমরা কত টাকা প্রফিটে আছি? স্টিল আমরা ৳2 প্রফিটে আছি। তো এইটাই হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিওর গেম। যদি আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও বড় রাখতে পারেন সবগুলা ট্রেডে, সেম ভাবে যদি আপনি বড় রাখতে পারেন, হইতে পারে আপনার ট্রেড লস হইছে, নো প্রবলেম। হইতে পারে আপনার ট্রেড প্রফিট হইছে, নো প্রবলেম। তো আপনি যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ঠিক রাখতে পারেন, তাহলে আপনি যদি মোটামুটি 30% প্রফিট রেশিও থাকে অথবা 10% এ 3%, আর যদি 100% হয় তাহলে 30% যদি আপনার প্রফিট রেশিও থাকে তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার। আশা করি বুঝতে পারতেছেন, রিলেট করতে পারতেছেন। এবার আমরা আবার একটু নিচে যাই। দেখেন এই জায়গায় যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে, নিচে যখন আপনি এই রেটটা দিবেন, রেটটা দেওয়ার সময় একটু এটা যখন নিচে থাকবে, যেই কোনো একটা জোনের উপরে দিবেন। এই জোনের নিচে দিছেন না, নিচে দেওয়ার পরে এই যে গ্রিন দাগটা আছে, গ্রিন দাগটা উঠাই দিবেন। উঠাই কতটুকু দিবেন? সুইং পর্যন্ত স্বাভাবিকতা। আর যদি আপনার এনালাইসিস অনুযায়ী বেশিরভাগ সময় ট্রাই করবেন যে এই যে রেশিওটা আছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা নিচে লেখা আছে, এটা 2.82 যেরকম আছে, মানে 2 পয়েন্ট অ্যাবভ, 2 পয়েন্টের উপরে রাখতে, অথবা যদি আপনার মানে মনে চায়, আপনার যদি ভিতরে কনফিডেন্স ভালো থাকে তাহলে 3 পয়েন্ট রাখার ট্রাই করবেন। কারণ 3 পয়েন্ট রাখলে কি হবে, আপনি যদি, আমি মাত্রই দেখেছি, যদি বেশি লসও করেন তাহলেও আপনার তেমন ট্রেড সবগুলা লস হবে না। তাহলে আমরা আরেকটা বুদ্ধিমানের জিনিস জানি, সেটা হচ্ছে যে আপনি কিভাবে এই লসটা মিনিমাইজ করবেন। দেখেন আপনি যখন একটা ট্রেড নিছেন, ধরেন 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিওর একটা আপনি ট্রেড এক্সিকিউট করছেন। এবার আপনি কি করছেন, যখন ট্রেডটা একটু উপরে চলে গেছে, গ্রিন দাগে চলে গেছে, গ্রিন দাগে যখন ট্রেডটা চলে গেছে, আপনি এই যে নিচে জোনটা আছে, যে রেড জোনটা আছে, রেড জোনটা একদম শূন্যতে নিয়ে আসবেন। শূন্যতে নিয়ে আসলে কি হবে, আপনার কি এই ট্রেডে কোনো লস হইতেছে? কথাটা বুঝিয়েন। আপনি দিনে 10টা ট্রেড নিবেন। 10টা ট্রেডের মধ্যে আপনি ফার্স্ট ট্রেডে যখন দেখতেছেন গ্রিন অনেক বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে, তখন আপনি কি করছেন, রেডটা একদম গ্রিনের লেভেলে নিয়ে আসছেন। এটা কিভাবে আনবেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দেব এক্সপ্লেনেশন নিয়ে। বাট এখন একটু থিওরিটা বুঝেন, যত ভালোভাবে বুঝবেন তত আপনার জন্য সেফ। যখন আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিওর একদম লেভেলে নিয়ে আসবেন রেড দাগটা, তখন কি হবে, তখন এই ট্রেডে আপনার কোনো লস নাই। তাহলে আপনি 10টা ট্রেডের মধ্যে যদি 10টা ট্রেড আপনি এক্সিকিউট করেন, একটা ট্রেড আপনি মার্কেটের টাকা দিয়ে করতেছেন। এখানে তো আপনার কোনো লসে নাই। আপনার যে ৳1 লস হওয়ার কথা ছিল, এটা কোনো লসে নাই। যদি আপনার কোনো কিছু হয় তাহলে আপনি এখান থেকে প্রফিট পাবেন, আদারওয়াইজ কোনো লস নাই। বিষয়টা বুঝতে পারতেছেন কত এক্সাইটিং? একদম এক্সাইটিং একটা বিষয়। আপনি কোনো লস নিবেন না, জাস্ট প্রফিট। শুধু প্রফিটে এনজয় করবেন। যদি প্রফিট হয় আরো একটু উপরে যখন যাবে, তখন আপনি ট্রাই করবেন যে এইটাও একটু উপরে উঠাই দিতে। যদি আপনি রেটটাও আরেকটু উপরে উঠাই দিতে পারেন, তাহলে এই যে নিচের এই ছোট্ট জোনটা থাকবে, তাহলে এইটা কি, এইটাও আমাদের কি প্রফিটের আন্ডারে চলে আসবে না? ইয়েস, এই জোনটাও আমাদের কি প্রফিটের আন্ডারে চলে আসবে, যেটা আমাদের জন্য গুড হবে। তাহলে আমাদের পেটটাও একদম, নিজের টাকাটাও বেঁচে গেছে, আর আমরা মার্কেটের টাকা দিয়ে মার্কেটের থেকে কিছু টাকা ইনকাম করে ফেলছি। ওকে, এইটা হচ্ছে একদম মিনিমাইজেশন, কিভাবে আপনি ট্রেড মিনিমাইজ করবেন রিস্ক টু রিওয়ার্ড রেশিওর ক্ষেত্রে। ওকে, লং পজিশন আশা করি একদম ক্লিয়ার। লং পজিশন নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। সেম ভাবে শর্ট পজিশন, আপনি যদি শর্ট পজিশনে ক্লিক করেন, তাহলে শর্ট পজিশন যখন দিবেন, তাহলে এটা কি, এটা শুধু উপর থেকে নিচের দিকে আসবে। আমরা কি জানি, নিচের যে গ্রিন দাগটা আছে, গ্রিনটা হচ্ছে কি আমাদের প্রফিটের জোন, আর রেডটা হচ্ছে কি লসের জোন। যদি রেডে যায় তাহলে আমাদের লস, আর যদি গ্রিনে আসে তাহলে এটা কি প্রফিট। আপনি যত নিচে নামাবেন ততই কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাড়বে। তাহলে আপনি কি করবেন, যত নিচে এটা রাখা যায়। তো এইটার মানে কিন্তু কি এইটা না যে এক ক্যান্ডেলের নিচে আপনি রাখবেন, সাথে সাথে যা ট্রেড উড়াই দিবে আপনার, নো, এরকম করা যাবে না। কারণ আপনার অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আপনি স্টপ লসটা বসাবেন। তাহলে স্টপ লস আমাদের কি রেড জোন, আর প্রফিট টার্গেট যেটা সেটা হচ্ছে আমাদের গ্রিন জোন। একদম সিম্পল। এবার আমরা দেখি অনেক ট্রেডের ক্ষেত্রে আপনি দেখবেন অনেক ট্রেডাররা 1:10 প্রফিট রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে তাদের। কারণ তারা অনেক বড় বড় রিস্ক নেয়, তাদের ছোট স্টপ লস থাকে, অনেক বড় টার্গেট থাকে। কারণ আপনি যখন লং টাইমে অনেক ভালো বড় ট্রেডার হবেন, সুইং ট্রেডিংয়ে দিয়ে যাবেন, তখন আপনি কি করবেন, আপনি চাইবেন যে বড় বড়
ট্রেডগুলো ইনিশিয়েট করতে এবং বড় বড় প্রফিট ক্যাপচার করতে, কারণ ছোট প্রফিটে তখন আপনি স্যাটিসফ্যাকশন আসবে না। এই জায়গায় সেমভাবে আপনি যখন ট্রেডটা এক্সিকিউট করবেন, এন্ট্রি লেভেল আমরা জানি উপরে কি আমাদের এইখানে যদি শর্ট পজিশন হয় তাহলে উপরে আমাদের কি স্টপ লস, নিচে হচ্ছে কি টেক প্রফিট টার্গেট। গ্রিনটা কি আমাদের টার্গেট, আর মাঝখানে যেটা আছে রিস্ক টু রেওয়ার্ড, সেটা কি আমাদের, সেটা হচ্ছে লসের এগেনস্টে কতটুকু প্রফিট থাকতেছে। একদম ক্লিয়ার। এই জায়গায় যে কোনো ট্রেডের ক্ষেত্রে আপনি যখন ইনিশিয়েট করবেন তখন কি করবেন, তখন চাইবেন যে একটু নিজেরে কন্ট্রোল রাখতে, কারণ আপনার ট্রেডটা লস হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। সবসময় ভাববেন না যে প্রফিটে করবেন। সবসময় যদি আপনি ভাবেন যে প্রফিট করে সব উড়ে ফেলবো, নো। আপনি যদি একটা ডিসিপ্লিনে থাকেন, ধরেন দিনে আপনি 10টা ট্রেড করেন, দিনে 5টা ট্রেড মানে 5টা ট্রেড, এর বেশি একটা না। ওভার ট্রেডিংয়ে ভুলেও যাবে না। যদি আপনি ওভার ট্রেডিংয়ে যান, নিঃসন্দেহে আপনি নষ্ট হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি নিজেও কয়েকটা অ্যাকাউন্ট আমি যখন স্টার্টিংয়ে শুরু করছি তখন আমি অনেক বেশি ওভার ট্রেড করতাম। মানে একটা ট্রেড নিছি তো এটা লস হয়েছে, আরেকটা ট্রেড নিছি এটাও লস হয়েছে, আরেকটা ট্রেড নিছি এটা প্রফিট হয়ে গেছে। তো আমার এখন প্রফিট যেহেতু হয়েছে, আমি চিন্তা করতেছি যে আরও প্রফিট হবে। তো আরও প্রফিটের চক্করে আমি আরও বেশি লস করি। তো একটা সময় দেখা যায় যে $100, $200, তখন আমার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট ছিল। তো $100-200 যখন লস করে ফেলতাম তখন যে নিজের মাথা ঠান্ডা হইতো যে আল্লাহ আমি এটা কি করে ফেলছি। তো এই রকম আপনি ফালতু কোনো ইনফ্লুয়েন্সার চক্করে ফালতু টেলিগ্রামে ঢুকি এরকম করা যাবে না। তো আপনি জাস্ট নিজের উপর একটু ডিসিপ্লিন ফেলার ট্রাই করবেন, যেই ডিসিপ্লিনটা আপনি ফলো করতে পারবেন। খাতায় লিখে রাখবেন যে 5টা ট্রেড অনলি। যদি 5টাও লস হয় নো প্রবলেম, আমি একটা ব্যাক টেস্টিংয়ের ভিডিও বানাচ্ছি, উপরে দিয়ে দিব। এই ভিডিওটা একটু দেখা ট্রাই করিয়েন, তাহলে আপনি কিভাবে ব্যাক টেস্টিং করবেন মার্কেটে সেটাও বুঝে যাবেন। তো ওইটা থেকে আপনি অনেক ভালো প্রফিট আর্ন করতে পারবেন ইনশাল্লাহ। তো এই জায়গায় তাহলে আমরা বুঝি যে কিভাবে রিস্ক টু রেওয়ার্ড রেশিও মেইনটেইন করতে হয়। এবার আমাদের থিওরি শেষ, এবার আমরা একটু প্র্যাকটিক্যালে যাই, এক্সপ্রেসে যাই। দেখেন এই জায়গায় আমরা যদি বিটিসি মার্কেট আজকে খোলা আছে যেহেতু, আর বাকিগুলো বন্ধ, গোল্ড এখন বন্ধ। তো এই জন্য গোল্ডে আবার স্প্রেড চার্জ কম। স্প্রেড চার্জ আমরা একটু পরে জানবো। স্প্রেড চার্জ আপনার কিন্তু অনেক স্মার্টলি স্প্রেড চার্জ মেনটেন করতে হবে, তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। এটা 1 মিনিটের টাইম ফ্রেম, আমরা একটু 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। দেখেন এইটা হচ্ছে আমাদের 5 মিনিট টাইম ফ্রেম। এবার আপনি যে কোনো একটা ট্রেড এক্সিকিউট করবেন, ধরেন আমরা সেল করব অথবা কি বাই করব, তো র্যান্ডমলি করি কোনো অ্যানালাইসিস ছাড়া। ধরেন আমরা সেল করব, সেল অপশানে যখন ক্লিক করতেছেন, এইবার দেখেন এই জায়গায় যখন সেল আসতেছে, আরেকটু কাটি দিই, দেখেন এই জায়গায় দুইটা দাগ দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাইতেছেন কিনা, যে এই জায়গায় একটা রেড দাগ, উপরে একটা গ্রিন দাগ। এটা কি এই মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা কি, এই জায়গাটা, এই মাঝখানে যে একটা গ্যাপ আছে এটারে বলা হয় স্প্রেড চার্জ, ব্রোকার চার্জ। আমরা একটা উদাহরণ দিয়ে শিখি। ধরেন ফুড পান্ডাতে আপনি কোনো ফুড অর্ডার করছেন, আপনি কার থেকে ফুড অর্ডার করছেন, যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে কি ফুডটা আপনার বাসায় আসবে। তো আপনার বাসায় যখন আসবে আপনি কি করতেছেন, ওই ফুডটার টাকাটা দিতেছেন, প্লাস আপনি কি করতেছেন, যে ডেলিভারি ম্যানটা ছিল ওই ডেলিভারি ম্যানটাকেও কিন্তু আপনি টাকা দিতেছেন। কারণ কি, ওই ডেলিভারি ম্যানটা ওই জায়গা থেকে আপনার খাবারটা আপনার বাসায় নিয়ে আসছে। সেমভাবে এক্সনেসের এটা হচ্ছে ব্রোকার চার্জ, এটা হচ্ছে এক্সনেসের চার্জ। এটা কিন্তু ওই বিটিসি বিটকয়েনের চার্জ না, এটা অথবা ইউরো ইউএসডি যে কোনো একটা কারেন্সির চার্জ না, এটা ইথেরিয়ামের চার্জ না, এটা হচ্ছে কি আমাদের ব্রোকার চার্জ, এটা হচ্ছে এক্সনেসের চার্জ। যেহেতু এই ট্রেডগুলো তারা ওই স্থানে প্রবেশ করাইতেছে অথবা ওই স্থানে নিতেছে, তারা ধরেন বিটকয়েনে তারা ট্রেডগুলো এক্সিকিউশন করতেছে। তো সুতরাং কি হয়েছে, এই টাকাটা বিটকয়েনে লাগতেছে, এই জন্য তারা ছোট্ট একটা স্প্রেড চার্জ নিতেছে, লাইক অফ ফুডম্যান। ওকে, যারা ফুড ডেলিভারি করে, ফুড ফান্ডা যারা ফুড ডেলিভারি করে তাদের মতো। তো সেমভাবে তাহলে আশা করি আপনি স্প্রেড চার্জ মোটামুটি ক্লিয়ার হয়েছেন, আরও ক্লিয়ার হবেন, নো প্রবলেম। এবার আমরা একটু সেল বাটন ক্লিক করি। সেল বাটনে যখন আপনি সেল দিবেন, দেখেন আমরা সেলটা এক্সিকিউশন হওয়ার সাথে সাথে কিন্তু ক্লজ দেখাইতেছে। তো এটা প্রফিট দেখাবে কখন, প্রফিট দেখাবে যখন এই গ্রিন দাগটা যখন এই রেটটার নিচে আসবে, এই দাগটার এই সেল অর্ডারের নিচে এই গ্রিন দাগটা আসবে, তখন কি আপনার প্রফিট শো করবে। তো এইটা কি আমাদের ফার্স্টেই কি লস শো করবে, কারণ আমরা সবাই জানি এটা কি, এটা ব্রোকার চার্জ। আশা করি একদম ক্লিয়ার, ব্রোকার চার্জটা ক্লিয়ার। আমরা কোয়ান্টিটি একটু বাড়াই, ধরেন আপনি 10 কোয়ান্টিটি দিছেন অথবা এটা 1 কোয়ান্টিটি, সমস্যা নাই, এটা
আমরা 5 কোয়ান্টিটি দিই। ধরেন সেমভাবে আমি কি করছি, এই জায়গায় সেল আরেকটা অর্ডার প্লেস করব। সেল আরেকটা অর্ডার প্লেস করছি। সেমভাবে এটা কি আমার ২ টা অর্ডার প্লেস হয়ে গেছে কোন জায়গায়? এক এমন একটা জায়গায় যে এই জায়গা থেকে আমরা যখন এই উপর থেকে যখন এটা নিচে যাবে, যদি সেলে যায় তাহলে কিন্তু আমরা প্রফিট পাবো। আদারওয়াইজ আমরা প্রফিট পাবো না। এটা খেয়াল রাখবেন। এটা এত সিম্পলি ক্লিয়ার আপনাদের। ক্লিয়ার? ওকে। এইবার আমরা আরেকটু ডেপথে যাই। এবার আপনি এই জায়গা থেকে কিভাবে টার্গেট অ্যান্ড রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিভাবে মেইনটেইন করবেন। যেহেতু আমরা শর্ট করছি, আমি আরেকটু আগে শর্ট শিখিয়ে দিয়েছি। শর্ট নিচের দিকে এই জায়গায় কি আপনি দিবেন? একদম এই সিচুয়েশনটাই দিবেন, যেই সিচুয়েশনটা আপনার ট্রেডটা প্লেস হইছে। ওই সিচুয়েশনটায় না, যে সিচুয়েশনটায় ধরেন আমি এগুলো একটু কাটিয়ে দিই। ওয়েট, তাহলে আপনি বুঝবেন। আমরা যদি এই জায়গায় ট্রেডটা প্লেস করি, দেখেন ধরেন লং পজিশন এই জায়গা থেকে আমরা নিব। আমরা এন্ট্রি পজিশন দিছি। এন্ট্রি পজিশন দেওয়ার পরে আমরা এখন বাই অর্ডার ক্লিক করছি। বাই অর্ডার দেওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের লস শো করতেছে। কোন জায়গায় শো করতেছে? এই জায়গায় শো করতেছে, যে জায়গায় আমাদের প্রফিটের অর্ধেক। তো আমাদের প্রফিটের অর্ধেকেই কিন্তু আমাদের লস শো করতেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমাদের যেই টার্গেটটা হবে, আমরা এক্সপেন্স যেভাবে দিব সেটা হচ্ছে আমরা একদম উপরে দিব, যেই সিচুয়েশনটা আমাদের ফার্স্টে লস শো করবে। তো আমাদের কি একটু স্টপ লসটা একটু বড় দিতে হবে, যেহেতু স্প্লিট চার্জের চক্করে আমাদের ট্রেডটা কাট না হয়ে যায়। তো আমাদেরকে স্টপ লসকে একটু বড় দিতে হবে। আর স্টপ লস দেওয়ার ক্ষেত্রে কখনো কিপটামি করা যাবে না। যদি আপনি বেশি কিপটামি করেন স্টপ লসের ক্ষেত্রে, স্টপ লস দেখবেন অনেক সময় টাচ দিয়ে মার্কেটের উপরে দৌড় দেয়। আমি আবারও বলতেছি, আরেকটু আগে বলছি, ব্যাক টেস্টিং একটা ভিডিও করছি। ওই জায়গায় আমি একদম সেম সিচুয়েশন অনেকগুলা শো করছি, যে জাস্ট স্টপ লসটা আপনার হান্ট করবে, দেন মার্কেট মুভ করবে। আপনি ধরুন ট্রেড নেন, ১টা নেন, ১০টা নেন, ২০টা নেন, ট্রেড নিছেন, জাস্ট স্টপ লসে টাচ করছে, দেন মার্কেটের উপরে দৌড় দিছে। তো এরকম হয়, এটা খুবই স্বাভাবিক। তো এই জন্য আপনি স্মার্ট হইতে হবে, একটু নিচে স্টপ লস দেবেন, তাহলে কি আপনার স্টপ লসটা যাবে না। যেহেতু আপনি ট্রেড নিবেন ৫টা, তো স্টপ লসটা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড প্রফিট টার্গেটগুলো একটু বাড়িয়ে দিবেন। আর আমি তো শিখিয়ে দিছি কিভাবে আপনি এটা মিনিমাইজেশন করবেন। যখন এটা একটু উপরে যদি যায় তাহলে না এখন করা যেত। যেহেতু একটা ভিডিও বানাইতেছি, কারণ অনেক সময় মার্কেট অনেক সময় নিয়ে মুভ করে, তো মার্কেট তো হঠাৎ করে সাডেনলি মুভ করে না। এটা আর বাইনারি না যে ঠাস করে উপরে চলে গেছে, ঠাস করে নিচে নেমে আসছে। নো, দিস ইজ নট আ বাইনারি। তো এই জন্য সময় লাগে, বাট ভিডিও বানানোর ক্ষেত্রে হয়তো দেখা যায়, যদি সুযোগ হয়, যদি উপরে যায় তাহলে আমি দেখাই দিব। যত উপরে যাবে তত আপনার প্রফিট শো করবে, যত নিচে যাবে তত আপনার লস শো করবে। এখন আপনি কি র্যান্ডমলি আমি এখন যেরকম আসি, এটা ২টা ট্রেড নিয়ে নিচ্ছি, নো, এটার ক্ষেত্রে অনেক বড় একটা লজিক আছে। তা আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা দেখাইছি, এই জন্য আমি এটা করছি। আদারওয়াইজ আপনারা এগুলো করবেন না। আর আমরা সিম্পলি পেন্ডিং অর্ডারটাও দেখাই দিই। পেন্ডিং অর্ডার আপনি কিভাবে নিবেন? পেন্ডিং অর্ডার কি? পেন্ডিং অর্ডার হচ্ছে স্বাভাবিকত আপনি একটা মার্কেটের সিচুয়েশন থেকে কিনতে চাচ্ছেন। ধরেন সামহাউ একটা বার্গারের দাম কত? ৳১২০। তো আপনি চিন্তা করছেন যে ওই বার্গারটা যদি কেউ ৳৯০ সেল দেয়, কি চিন্তা করছেন? ওই বার্গারটা যদি কেউ ৳৯০ সেল দেয়, তাহলে আপনি ওই বার্গারটা কিনবেন। ওই বার্গারটা আপনি কখন কিনবেন? যখন কেউ ৳৯০ সেল দিবে। তো এখন কি কেউ ৳৯০ সেল দিতেছে? নো। এখন কেউ কি ৳৯০ সেল দিতেছে না। তো আপনি এমন একটা প্রাইস সিলেক্ট করে রাখছেন, যে সিলেক্টে আসতেও পারে, কখনো বার্গার হইতে পারে ৳৯০ আসবে, আদারওয়াইজ হইতে পারে কখনো ৳৯০ আসবেই না। স্বাভাবিকতা। তো আপনি যখন ওই সিচুয়েশনে আসবে, যদি আসে তাহলে আপনি বার্গারটা কিনবেন, আদারওয়াইজ আপনি কিনবেন না। এটা হচ্ছে কি পেন্ডিং অর্ডার। তো এখন আমরা দেখি যে পেন্ডিং অর্ডার কিভাবে আমরা সিলেক্ট করব। তো পেন্ডিং অর্ডার সিলেক্টের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই জায়গায় আপনি সাইডে, মার্কেটের সাইডে দেখেন একটা পেন্ডিং লেখা আছে। তো পেন্ডিং দেওয়ার পরে আপনার এইরকম একটা জায়গায় চলে আসবে, যে জায়গায় আপনি ট্রেডগুলা প্লেস করবেন। ওকে? তো ধরেন আমরা এই সিচুয়েশনে যাইলে একটা সেলের অর্ডার প্লেস করব। কি করব? একটা সেলের অর্ডার প্লেস করব। দেন আমরা কোয়ান্টিটি ক্রিয়েট করে দিব। যত কোয়ান্টিটি আপনি নিতে চান, ৫, ১০, মানে আপনার ক্যাপিটাল অনুযায়ী। অবভিয়াসলি ক্যাপিটাল ইজ ভেরি ইম্পোর্টেন্ট। যদি আপনার ক্যাপিটাল ওই পরিমাণ থাকে তাহলেই আপনি নিবেন, আদারওয়াইজ নিবেন না। নিজের ক্যাপিটালটা ম্যাক্সিমাইজেশন যত ভালোভাবে করা যায়, যত কম রিস্ক নেওয়া যায় তত ট্রাই করবেন। যদি আপনার $১,০০০ উপরে ক্যাপিটাল থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি চাইবেন যে সিম্পলি কিছু ট্রেড, ধরেন আপনার একেকটা স্টপ লস যাতে $20 উপরে না যায়। এখন অনেকে হাসতে পারেন যে, "ভাই এত কম কেন?" নো ভাই, এরকমই একটু ডিসিপ্লিনে থাকার ট্রাই করেন। কারণ আপনি যদি ধরিয়ে $১০০ উড়ে ফেলেন তাহলে তো লস হয়ে যায়। কারণ আপনার যে $১,০০০ ক্যাপিটাল আছে, আপনি $১০০ একদিনে উড়ে ফেললেন। তাহলে এখন এই $১০০ আবার রিকভারি করতে আপনার আরো $১০০ লাগাইতে হবে না?
তো আপনি যদি ওই $100 উড়াই ফেলেন তাহলে $200 আছে, $800 আছে। তো এই বাকি $200 আপনার রিকভারি করতে হলে কত? আপনার আরও $200 রিস্ক নিতে হবে। একদম কথাটা আশা করি রিলেট করতে পারতেছেন। সো আন্ধাগুন্দা রিস্ক নেওয়া যাবে না। আন্ধাগুন্দাকে রিস্ক কেউ নিবেনও না। তো পেন্ডিং অর্ডারটা আমরা একটু দেখি যে পেন্ডিং অর্ডার কিভাবে কাজ করে। পেন্ডিং অর্ডারে যখন আপনি এই জায়গায় সেল বাটন ক্লিক করবেন শেষ এই জায়গায় পেন্ডিং অর্ডার হয়ে গেছে। মার্কেট যখন এই সিচুয়েশনে ধরেন এই জায়গা থেকে আস্তে, আস্তে উপরে এই জায়গা পর্যন্ত গেছে। দেন মার্কেট যখন নিচে পুশ করবে, যদি নিচে পুশ করে তাহলে কি আমাদের প্রফিট হবে। মানে এই জায়গায় ট্রেডটা কি এক্সিকিউট হবে। ট্রেডটা এই জায়গায় কি সেম জায়গায় এক্সিকিউট হবে। আপনি চাইলে এই জায়গায় মানে আপনার স্টপ লসটাও দিয়ে দিতে পারেন। ওই আমি যেটা দেখাইছি একটু উপরে দিবেন স্টপ লস। এই জায়গায় এই উপরে সেল মানে এতটুকুতে চাইলে আপনার অর্ডারটা সেল হয়ে যাবে। দেন যদি নিচে আসে তাহলে আপনি সাথে রেখেছে $16 চাচ্ছেন। এই জায়গায় যদি আসে মানে এখন তো মার্কেট এই জায়গায় আছে। যদি এই সিচুয়েশন আসে মানে উপরে যাওয়ার পরে মার্কেট এই জায়গায় আবার আসে তখন আপনি প্রফিটটা পাবেন। আর এই জায়গা থেকে যদি এমনি উপরে চলে যায় তাহলে কি আপনার প্রফিট আর আসবে? নো, প্রফিট আর আসবে না। এই জায়গায় কি আপনার লসটা হয়ে যাবে। আশা করি একদম সিম্পলি আপনি বুঝে গেছেন যে পেন্ডিং অর্ডার কিভাবে দিতে হয়। তো পেন্ডিং অর্ডার দিবেন, পেন্ডিং অর্ডার মার্কেটে হাজারো পেন্ডিং অর্ডার লেগে থাকে। হাজারো মানে হাজারো। আপনি যদি পেন্ডিং অর্ডারে যান তাহলে দেখেন এটা কত নাম্বার পেন্ডিং অর্ডার দেখেন এই জায়গায় ওপেন অর্ডার আমাদের আজকের অর্ডারটা আজকে 18 তারিখ এপ্রিল মাসের। তো এই জায়গায় দেখেন কতগুলা পেন্ডিং অর্ডার এখানে লেগে আছে। আনবিলিভেবল! অনেক কোয়ান্টিটির পেন্ডিং অর্ডার অলওয়েজ লেগে থাকে। তো এইজন্য আপনি চাইলে পেন্ডিং অর্ডার রাখতে পারেন। আপনি একটা পেন্ডিং অর্ডার লাগায়া আপনি এনালাইসিস করছেন। আপনি সিওর যে মার্কেটে এই জায়গায় আসলে ডাউনে পুশ করার একটা পসিবিলিটি আছে। আপনি পেন্ডিং অর্ডার মাইরা গেছেন। তো আপনি পেন্ডিং অর্ডার মারি বিরিয়ানি খাইতে চলে গেছেন। এরপরে আসলেন, দেখতেছেন প্রফিট অথবা লস। আপনি চান্দে। তো প্যারা নিবেন না কোনো কিছু নিয়েই। আই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট ইউ। আপনি পারবেন আমি জানি। তো ইনশাআল্লাহ। তো এইজন্যই আপনি একদম শূন্য থেকে আসেন, নো প্রবলেম। শূন্যতে থাকা প্রবলেম না। যদি আপনি এখন শূন্যতে থাকেন সেটা আপনার প্রবলেম না। যদি আপনি ৫ বছর পরেও শূন্যতে থাকেন সেটা আপনার প্রবলেম। তো এটাতে আমি এগ্রি করি যে আপনার কাছে এখন টাকা নাই, নো প্রবলেম। টাকা নাই থাকতে পারে। কিন্তু ৫ বছর পরে যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে সেটা আপনার প্রবলেম। দিস ইজ ইউর ফল্ট, নট এনিওয়ান এলস। তো আশা করি এই ভিডিও থেকে আপনি ভালো কিছু নিছেন। ভালোভাবে শিখবেন। কোনো কিছু শিখার ক্ষেত্রে কখনো আলসেমি করবেন না। সব কিছু থেকে লার্নিং করার ট্রাই করবেন। আর আমি জানি অ্যাডভাইস দেওয়ার মতো যোগ্যতা এখনো হয় নাই, বাট ছোট্ট একটা অ্যাডভাইস থাকবে। যদি আপনারা পারেন একটু বেশি পডকাস্ট দেখার ট্রাই করবেন। কারণ পডকাস্টে আপনি ওই সকল নলেজগুলা পাবেন যে সকল নলেজ সচরাচর আপনি বইতেও পাবেন না। কারণ একটা মানুষের ১২ বছরের একটা জীবনী একটা ১ ঘন্টার পডকাস্ট আপনার সাথে শেয়ার করবে। তো ১২ বছরের একটা এক্সপেরিয়েন্স কি আপনি ১ ঘন্টার মধ্যে নিজের মধ্যে কি অ্যাবজর্ব করতে পারতেছেন? ওর জীবনের যদি আপনি ৫% ও কাজে লাগাইতে পারেন তাহলে আপনার জন্য হিউজ। তো এইরকম পডকাস্ট দেখার ট্রাই করবেন এবং ভালোভাবে শিখবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।